আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমাকে গুচ্ছের জন্য বাংলা ক্লাস নিতে বলেছিলে। তো আমি বলেছিলাম যে গুচ্ছের জন্য বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটারই একটা বেসিক ক্লাস নিব। বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, তার মধ্যে 15টা টপিক আছে। তো আজকে আমি চেষ্টা করব একটা টপিক তোমাদের ক্লাস নেওয়ার। এর আগে সমাস সম্বন্ধে একটা ক্লাস নেওয়া হয়েছিল, সমাস পার্ট 1। সেখানে সমাস আমি পুরাটা দেখাইনি, কিন্তু প্রায় অনেকখানি দেখানো হয়েছিল। আর আজকের ক্লাস হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্ব নিয়ে। তো আজকের ক্লাস যারা গুচ্ছে বাংলা দাগাবা, অর্থাৎ মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা, তাদের ম্যাথ দাগানোটা একটু রিস্ক। যদি ম্যাথ দাগিয়ে তারপর চান্স না পাও, তো এটা একটা আফসোস লাগবে। সে কারণে আমি সাজেস্ট করি বাংলা দাগানোর জন্য। আর বাংলা অনেকেই পারো না, বাংলা প্রথম পত্র তো খুঁটিনাটি পারো, যতটাই হোক পারো, কিন্তু দ্বিতীয় পত্রটা অনেকেই পারো না, সেই জন্য আমি দ্বিতীয় পত্রের ক্লাসগুলো আগে নিচ্ছি, এরপরে প্রথম পত্রের ক্লাস নিব। তো গুচ্ছের ক্লাসগুলো যেহেতু আমি ফ্রি নিচ্ছি, তো আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু লাইক দিও আর ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও, যেন তারাও ক্লাস করে উপকৃত হতে পারে। আচ্ছা, চলো তাহলে আমাদের আজকে বাংলা প্রথম টপিক ছিল ব্যাকরণ, অর্থাৎ বাংলা ব্যাকরণটা আজকে আমি দেখাবো। এখানে নেটওয়ার্ক গুচ্ছ সহায়িকা বই এটা। এখানে কিছু বেসিক আলোচনা আছে, তো এখান থেকে এই লাইনগুলা কিছু পড়তে হবে। তো যে লাইনগুলা পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ভাবের বাহন, আমরা জানি ভাবের বাহন হচ্ছে ভাষা, অর্থাৎ আমরা ভাষার মাধ্যমে আমাদের ভাব প্রকাশ করি। যে আমার এক্সাম ভালো হয়েছে, আমার এক্সাম খারাপ হয়েছে, এটা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করছি, এই কারণে বলা হচ্ছে ভাবের বাহন হচ্ছে ভাষা। এরপরে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে ভাষার মূল উপকরণ আর একটা হচ্ছে মূল উপাদান। তো মূল উপকরণ হচ্ছে বাক্য, আর মূল উপাদান হচ্ছে ধ্বনি। এখন এই দুইটার মধ্যে অনেকে প্যাচ লাগতে পারে, তো এটা এভাবে মনে রাখো যে দান, যেহেতু দ আছে, তো দ থেকে হয়ে যাচ্ছে ধ, মানে ধ্বনি। দ থেকে হয়ে যাচ্ছে ধ, মানে ধ্বনি। তাহলে উপাদান যদি থাকে, উপাদান অর্থাৎ দ থাকে, সেটা আমরা দিব ধ্বনি। আর যদি থাকে ভাষার মূল উপকরণ, তাহলে সেটা হবে বাক্য। বাক্য ছাড়া কিন্তু কোনো ভাষা হয় না। শুধু যদি শব্দ থাকে তাহলে কিন্তু ওইটা শব্দ হয়, কিন্তু সেন্টেন্স বা বাক্য যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো ভাষা দ্বারা প্রকাশই করতে পারবো না আমাদের ভাবগুলোকে। আমরা কোনো একটা নির্দিষ্ট ভাষায় বাক্যের মাধ্যমে কিন্তু কথা বলি এবং ভাবের আদান প্রদান করি। এরপরে আসো বাক্যের মৌলিক উপাদান। মনে করো এই পুরাটা হচ্ছে একটা বাক্য, যে বাক্যের মৌলিক উপাদান, এই পুরাটা একটা বাক্য। এখানে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে বাক্যের, আর একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে উপাদান। হ্যাঁ, তাহলে একটা বাক্যের যে ক্ষুদ্রতম অংশ সেটাকে বলা হয় শব্দ। একটা বাক্যের যে ক্ষুদ্রতম অংশ অথবা একটা বাক্যের ক্ষুদ্রতম অংশ অথবা মৌলিক অংশ, এই মৌলিক অংশটাকে বলা হয় শব্দ। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো, বাংলা ভাষা যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত, অর্থাৎ বাংলা ভাষাটা যে গোষ্ঠী থেকে এসেছে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এটা মুখস্থ রাখতে হবে, এখানে বোঝার কিছু নেই। এরপরে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের ভাষা, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের ভাষা, সেটাকে আমরা বলবো আঞ্চলিক ভাষা অথবা উপভাষা। এরপরে আসো পৃথিবীতে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। এরপরে যেগুলো আছে সেগুলো তেমন পড়া দরকার নেই। এরপরে এটা পড়বা যে বাংলা ভাষায় রীতি দুইটি, একটা হচ্ছে কথ্য লেখো, কথ্য, আর একটা হচ্ছে লেখ্য। বাংলা ভাষার রীতি, বাংলা ভাষা অথবা প্রায় প্রত্যেকটা ভাষারই কিন্তু রীতি দুইটা, একটা হচ্ছে কথ্য আর একটা হচ্ছে লেখ্য। কিন্তু এই যে এই লেখ্য ভাষাটা অনেক লেখ্য রীতিটা অনেক ভাষায় থাকে না। যেমন মনে করো চাকমাদের ভাষা, হ্যাঁ, চাকমাদের ভাষা কিন্তু তারা মুখে বলতে পারে, কিন্তু এটার কিন্তু কোনো লিখিত রূপ নেই। কোনো লিখিত রূপ নেই, তাদের কোনো অক্ষর নেই। লিখিত রূপ নেই মানে হচ্ছে এই ভাষাটার কোনো অক্ষর নেই। কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা যেমন কথা বলতে পারি, ঠিক তেমনি লিখতে পারি, অর্থাৎ অক্ষর রয়েছে। এই কারণে ভাষারীতি দুইটি, একটা হচ্ছে কথ্য আর একটা লেখ। এরপরে চলো, আমি যে সাজেশনটা দিয়েছিলাম, আমি ওই সাজেশনের মধ্যে যে টপিক গুলো আছে সেই টপিক গুলা থেকেই আমার ক্লাসগুলো নেব। আর সাজেশনটা তোমরা পেয়ে যাবে এসএস পাঠশালার ফেসবুক গ্রুপে। সেই ফেসবুক গ্রুপে ঢুকলে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের গুচ্ছের জন্য সাজেশন টপিক গুলো পেয়ে যাবে। এরপরে দেখো আমরা পড়বো বর্ণ প্রকরণ। আমি টপিকের মধ্যে বা সাজেশনে কিন্তু এই বর্ণ প্রকরণ কথাটাই উল্লেখ করেছিলাম। এরপরে দেখো,
আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, আর একটা হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তাহলে ধ্বনি কি? মনে করো একটা শব্দের ক্ষুদ্র অংশটাকে বলা হয় ধ্বনি। যে কোনো শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় ধ্বনি। এরপর আসো শব্দ। এই যে একটা বাক্য, এই পুরোটা বাক্যের এক একটা অংশকে বলা হচ্ছে শব্দ। আর সেই শব্দেরও আবার ক্ষুদ্র অংশকে বলা হয় ধ্বনি। আর অনেকগুলো শব্দ মিলে তৈরি হয় হচ্ছে বাক্য। আর অর্থতত্ত্ব কি? অর্থতত্ত্ব হচ্ছে বিপরীত শব্দ বা বিপরীতার্থক, তারপর সমার্থক, এগুলা হচ্ছে অর্থতত্ত্ব। তো এগুলো জাস্ট একটুখানি দেখলেই হবে। এরপর আসো আমাদের এই অধ্যায় থেকে, মানে এই টপিকটা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইটা, মানে এই যে বক্সের মধ্যে যতটুকু আছে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তবু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবো। এরপরে দেখো বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ হচ্ছে 11টি আমরা জানি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। পূর্ণমাত্রা বলতে তোমরা হয়তো বোঝো, যেমন এই যে ক, ক এর উপরে আমি একটা পূর্ণমাত্রা দিলাম। এরপরে আসো অর্ধমাত্রা। অর্ধমাত্রা হচ্ছে, মনে করো আমি লিখলাম মূর্ধন্য ন। হুম, আমি লিখলাম মূর্ধন্য ন। এই যে আমি এই নটা লিখলাম, এই যে এটা দিলাম, এটা হচ্ছে অর্ধমাত্রা। এরপরে মাত্রাহীন। মাত্রাহীন মনে করো অনিশ্বর, আমি লিখলাম অনিশ্বর, অথবা চন্দ্রবিন্দু, অথবা এ। এগুলার উপরে কিন্তু কোনো মাত্রা নেই, এগুলা হচ্ছে মাত্রাহীন। তাহলে পূর্ণ মাত্রা 32টি, তার মধ্যে 6টা হচ্ছে স্বরবর্ণ, 26টা ব্যঞ্জন বর্ণ। অর্ধমাত্রা হচ্ছে 8টি, একটা হচ্ছে স্বরবর্ণ আর 7টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর মাত্রাহীন হচ্ছে 10টি, স্বরবর্ণ 4টি আর ব্যঞ্জন বর্ণ 6টি। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে এই সংখ্যাগুলো মনে রাখতে পারি কিভাবে। হ্যাঁ, এই সংখ্যাগুলো আমরা মনে রাখবো কিভাবে সহজেই, খেয়াল করো। এই যে এই সংখ্যাগুলা কিভাবে সহজে মনে রাখা যায়। এখানে দিয়েছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। তুমি এভাবে মনে রাখবা যে একটা হচ্ছে পূর্ণমাত্রা, আর একটা হচ্ছে অর্ধেক মাত্রা, আর একটা হচ্ছে মাত্রাই নেই, মানে ফাঁকা। তাহলে পূর্ণমাত্রা মনে রাখো যে একটা মানুষের 32টা দাঁত থাকে। একটা মানুষের 32টা দাঁত থাকে। তারপর যখন 8 বছর বয়স হয় তখন তার দাঁতগুলা পড়তে শুরু করে। 8 বছর বয়সে তার দাঁতগুলো পড়তে শুরু করে, এবং 10 বছর বয়সের পর থেকে আর তার দাঁত পড়ে না। হ্যাঁ, 10 বছর পর থেকে তার হচ্ছে আর দাঁত পড়ে না। তাহলে এইভাবে আর কি মনে রাখো যে 32 মানে হচ্ছে পূর্ণ মাত্রা, মানে একটা মানুষের পুরো দাঁত থাকে হচ্ছে 32টা। 8 বছর থেকে তার দাঁতগুলা পড়তে শুরু করে, মানে অর্ধেক পড়ে যায় অর্ধেক থাকে, এমন একটা অবস্থা। 8 বছরে হচ্ছে অর্ধমাত্রা। আর মাত্রাহীন মানে হচ্ছে দাঁত আর পড়ে না, দাঁত আর পড়ে না, দাঁত আর পড়ে না। তাহলে হচ্ছে সেটা 10বছরের পর থেকে মানুষের আর দাঁত পড়ে না। হ্যাঁ, 10 বছরের পর থেকে আর মানুষের দাঁত পড়বে না। তো এইভাবে সংখ্যাগুলো মনে রাখবা। আর এখন এই ভাঙা সংখ্যাগুলো কিভাবে মনে রাখবো, অর্থাৎ যদি মনে করো পূর্ণমাত্রার বাংলা, যদি প্রশ্ন এভাবে হয় যে বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কতটি, তখন তুমি দিবা 32টি। কিন্তু যদি থাকে যে স্বরবর্ণ কয়টি, তাহলে দিতে হবে 6টি। আর যদি থাকে ব্যঞ্জন বর্ণ কয়টি, তাহলে দিতে হবে 26টি। তাহলে এখন তুমি ওই স্বরবর্ণটা কিভাবে দিবা, যে 6 26 মনে রাখবে কিভাবে? এটা এরকম ভাবে প্রথমে মনে রাখো যে প্রথমটা পূর্ণমাত্রা হচ্ছে 6, আর 32 থেকে 6 গেলে কত থাকে? 26। তুমি কোনটা মনে রাখবা? তুমি শুধু এই 6টা মনে রাখবা, তুমি শুধু এই 6টা মনে রাখবা। এরপর মনে রাখবা যে 1, 6-এর সাথে 1 যোগ করলে কত হয়? 6-এর সাথে 1 যোগ করলে হয় 7। তাহলে অর্ধমাত্রা হবে 1+7, 6-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 7। এরপর তুমি মনে রাখো, এরপরেরটা মনে রাখো এভাবে যে 4, আর এরপরে হচ্ছে 6, মানে প্রথম যেটা দিয়ে শুরু হয়েছিল 6 দিয়ে, পরে ওইটা দিয়ে শেষ হলো 6। তো এইভাবে সংখ্যাগুলো কয়েকবার একটু পড়লে মনে থাকে। তুমি মাত্রাহীনটা মনে রাখো যে 4, আর শুরু হয়েছিল কত দিয়ে? 6 দিয়ে, শেষও হবে এই 6 দিয়ে।
তো এইভাবে মনে রাখতে পারো। আর এটা কয়েকবার পড়লে এমনিতে মনে থাকে, প্রতিদিন যদি তুমি একবার একবার করে এই সংখ্যাগুলো রিভিশন দাও তাহলে তোমার মনে থাকবে। এরপরে দেখো হচ্ছে ঘোষ অঘোষ বর্ণগুলো, অর্থাৎ আমাদের ক থেকে ম, এই এতগুলা বর্ণকে 5টা বর্গে ভাগ করা হয়। একটা হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এই বর্গের এই প্রথম দুইটাকে, হ্যাঁ, প্রথম দুই বর্ণকে বলা হয় অঘোষ। প্রথম দুই বর্ণকে বলা হয় অঘোষ। আর পরবর্তী তিনটা বর্ণকে বলা হয় ঘোষ। পরবর্তী তিনটা বর্ণকে বলা হয় ঘোষ, অর্থাৎ একটা লাইন, যেমন ক, খ, গ, ঘ, ও, এই একটা লাইনের প্রথম দুইটাকে বলা হবে অঘোষ, পরের তিনটাকে বলা হবে ঘোষ। তাহলে এতটুকু ক্লিয়ার। এরপরে চ, ছ, জ, ঝ নিয়েও প্রথম দুইটাকে বলা হবে অঘোষ, পরের তিনটাকে বলা হবে ঘোষ। এরপরে আসো, যখন তোমার এগুলো বোঝা হয়ে গেল যে ঘোষ অঘোষ কি, এরপরে তোমাকে বুঝতে হবে যে অঘোষের মধ্যে এবং ঘোষের মধ্যে কিছু প্রকারভেদ আছে। যেমন অঘোষে কয়টা থাকবে? দুইটা, প্রথম দুইটা, অর্থাৎ একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ। একটা অল্প প্রাণ আর একটা মহাপ্রাণ। আর ঘোষের মধ্যে আছে তিনটা, এই তিনটার মধ্যে প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ এবং 3 নাম্বারটা হচ্ছে নাসিক্য। এবার অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য কি জিনিস সেইটা বুঝে চলো। তাহলে এই যে এখানে আছে অল্প প্রাণ, তুমি উচ্চারণ করো ক। ক, বেশি সময় লাগতেছে না, বেশি নিঃশ্বাস নেওয়া লাগছে না, ক। কিন্তু তুমি উচ্চারণ করো খ। খ, তখন কিন্তু তোমার অনেক বেশি নিঃশ্বাস বের হবে, অতিরিক্ত নিঃশ্বাস তোমার বের হবে, সেই কারণে এইটাকে বলা হয় মহাপ্রাণ। অল্প প্রাণ ক, আমাদের নিঃশ্বাস বের হয় কম। আর মহাপ্রাণ হ, এটাতে অতিরিক্ত পরিমাণে বাতাস আমাদের মুখ দিয়ে বের হচ্ছে। এরপর আবার আসো অল্প প্রাণ গ। গ, বেশি একটা বাতাস বের হয় না। কিন্তু ঘ, ঘ, এটা বলতে অনেক বেশি বাতাস বা নিঃশ্বাস বের হয়, এই কারণে এটাকে বলা হচ্ছে মহাপ্রাণ। এরপরে আসো নাসিক্য। উ, উ, এটা আমাদের নাকে আঘাত করে। উ, এটা বলার সময় আমাদের নাকে আঘাত করে বা নাক দিয়ে আসে, এই কারণে এটাকে বলা হয় নাসিক্য। কারণ তুমি তোমার পরীক্ষার হলে কিন্তু উচ্চারণ করলে বুঝে যাবা। যেমন মনে করো ঠ, ঠ, এখানে অতিরিক্ত বাতাস বের হয়। আর ট, ট, এটাতে বেশি বাতাস বের হয় না। তারপর ড, অল্প বাতাস বের হচ্ছে। হ, এগুলাতে বেশি বাতাস বের হচ্ছে, এই কারণে এগুলা হচ্ছে মহাপ্রাণ। এছাড়াও তুমি যদি আরেকটু এভাবে বাতাস বের হয় এভাবে মনে রাখতে না পারো, তাহলে এভাবে মনে রাখো যে ট। ট কে আমরা ইংলিশে বলি টি। আর যদি আমরা ঠ লিখতে চাই তাহলে এর সাথে লাগিয়ে দিই এইচ, তাহলে হয়ে গেল ঠ। এরপর আমরা যদি ক উচ্চারণ করি ক, ক কে আমরা ইংলিশে বলি কে। আর খ বললে এটা হয়ে যায় কে এইচ, অর্থাৎ আমরা যেটার সাথে এইচ যুক্ত করব সেটাই হয়ে যাবে মহাপ্রাণ। যদি এইচ যুক্ত করি তাহলে সেটা হয়ে যাচ্ছে মহাপ্রাণ। তো এইভাবেও মনে রাখা যায়, যার যেভাবে সুবিধা। এইবার দেখো, তাহলে অল্প প্রাণ, মহাপ্রাণ আর নাসিক্য তো বুঝলাম। অল্প প্রাণ মানে যেটা সহজে উচ্চারণ করা যাচ্ছে, বাতাস কম বের হবে। আর মহাপ্রাণে বেশি বাতাস বা নিঃশ্বাস বের হয়। এরপর আসো কণ্ঠ। এটা কিভাবে মনে রাখবা? মনে করো আমি যদি একটা মানুষের এ হলে তার কণ্ঠনালী, মানে আমি ভালোভাবে আঁকাতে পারবো না, আমি জাস্ট এমনি দেখাই, হ্যাঁ, এমনিতেই দেখাই। মনে করো এটা হচ্ছে তার কণ্ঠনালী। হুম, এটা হচ্ছে তার ঠোঁট, এটা হচ্ছে তার ঠোঁট। জাস্ট সাপোজ, মানে বোঝানোর জন্য, হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য আমি আঁকতেছি। আর এই পুরোটা হচ্ছে মনে করো তার মাথা, মাথার বাকি অংশ মনে করো আমি জাস্ট তার কণ্ঠটা আঁকলাম, হ্যাঁ, মানে গলাটা। তাহলে এই যে কণ্ঠ থেকে যে শব্দগুলো আসে সেটাকে বলা হচ্ছে কণ্ঠ, মানে উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ। তুমি উচ্চারণ করো ক, খ, গ, ঘ, এগুলা কিন্তু গলার মধ্যে থেকে আসে। তুমি উচ্চারণ করো, উচ্চারণ করলে বুঝতে পারবা। ক, খ, এগুলো আসতেছে গলার মধ্যে থেকে, গলা থেকে, এই কারণে এটা হচ্ছে কণ্ঠ। এরপরে তুমি যদি দেখো ওষ্ঠ, এরপরে কি আছে? ওষ্ঠ। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ওষ্ঠ মানে ঠোঁট। ওষ্ঠ মানে ঠোঁট, ঠিক আছে, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ওষ্ঠ মানে ঠোঁট।
ওষ্ঠ মানে ঠোঁট। এখন ঠোঁট দিয়ে কোনটা আসে খেয়াল করো। যদি আমরা উচ্চারণ করি প, হ, দেখো তো এই যে তোমার ঠোঁট নড়ে কিনা। এই যে মনে করো যে এটা তোমার ঠোঁট, হ্যাঁ, দেখো তোমার ঠোঁট নড়ে কিনা। প, হ, ব, ভ, ম। তুমি কিন্তু তোমার ঠোঁট দিয়ে এগুলো উচ্চারণ করতেছো। ওষ্ঠ হচ্ছে আমরা ঠোঁট দিয়ে উচ্চারণ করি। প, হ, ব। তুমি উচ্চারণ করলে বুঝবা তোমার ঠোঁট দুইটা একসাথে লেগে যায়। প, হ, তোমার ঠোঁট গুলা একসাথে লেগে যাচ্ছে, এ কারণে এটাকে বলা হচ্ছে ওষ্ঠ। যেটা ঠোঁট দিয়ে উচ্চারণ করা হয় সেটাকে বলা হচ্ছে ওষ্ঠ। গেল। তাহলে আমাদের কণ্ঠ বোঝা হয়েছে, ওষ্ঠ বোঝা হয়েছে। এরপর আসলে আমরা দন্ত বুঝি। দন্ত মানে দাঁত। দন্ত মানে হচ্ছে দাঁত। তুমি উচ্চারণ করো ত, দেখো তোমার জিহ্বা দাঁতের সাথে লাগবে। তোমার জিহ্বা মনে করো এই যে এটা যদি একটা মানুষের জিহ্বা হয়, এই জিহ্বাটা তার দাঁতের সাথে লাগবে। হ্যাঁ, মনে করো এটা যদি একটা মানুষের জিহ্বা হয়, তাহলে তার জিহ্বাটা এর দাঁতের সাথে লাগবে। তার জিহ্বাটা দাঁতের সাথে লাগবে। প, প না সরি, ত। ত, থ, দ, ধ, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না। পরীক্ষার হলে যদি আসে যে ত, এটা উচ্চারণের স্থান কোথা থেকে, তাহলে তুমি কিন্তু উচ্চারণের মাধ্যমে বুঝবা। অথবা মনে করো আসলে যে ত কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, তখন তুমি ত উচ্চারণ করতে কম নিঃশ্বাস বের হচ্ছে, আর থ এটা উচ্চারণ করতে বেশি নিঃশ্বাস বের হচ্ছে। এই কারণে এটা হচ্ছে মহাপ্রাণ। এভাবে উচ্চারণ করে করে তুমি পরীক্ষার হলে দিবা। অবশ্যই এগুলা মুখস্থ করবা না। তাহলে ত, হ্যাঁ, এটা হচ্ছে দাঁতের সাথে লাগে, কিন্তু দেখো তোমার জিহ্বা লাগবে দাঁতের সাথে, ত। এরপরে থ, তোমার জিহ্বাটা দাঁতের সাথে লাগবে, দ, ধ, ন। এগুলা বলার সময় জিহ্বাটা দাঁতের সাথে লাগে, এই কারণে এগুলো হচ্ছে দন্ত। এরপর আসো, এরপরে আমরা দেখব হচ্ছে মূর্ধা। এই যে এই অংশটা আছে না তোমার গলার প্রায় মানে গলার উপর, এই অংশটা তালুর পিছনে, হ্যাঁ, এই অংশটাতে হচ্ছে আমাদের জিহ্বাটা লাগবে। আমাদের জিহ্বাটা লাগবে হচ্ছে এই অংশে। ঠিক আছে, উচ্চারণ করো ট, ঠ। দেখো তোমার জিহ্বা পিছনে চলে যায়। তোমার জিহ্বা উল্টায় আসে, উল্টায় পেছনে চলে যায়। মনে করো এটা যদি তোমার জিহ্বা হয়, তোমার জিহ্বাটা এইভাবে উল্টায় যায়, উল্টায় পেছনে চলে যায়। বুঝছো? মানে পেছনে গিয়ে এই যে উপরের অংশের সাথে, এই উপরের অংশের সাথে লাগে। ট, ঠ, ড। দেখো তোমার জিহ্বা উল্টায় যাচ্ছে, উল্টায়া পেছনের এই তালুর এই অংশটার সাথে লাগতেছে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে মূর্ধা। ঠিক আছে, যেটা পেছনে চলে যাবে সেটাকে বলছে মূর্ধা। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। হ্যাঁ, এই নটা কিন্তু আমরা পেছনে উচ্চারণ করি। এরপরে আমাদের বাকি থাকে তালব্য। তালব্য হচ্ছে তালুর সাথে, হ্যাঁ, এরপর আমাদের বাকি আছে তালব্য। তালব্য হচ্ছে তালুর সাথে থাকবে, তালব্যটা তালুর সাথে বাজবে। যেমন খেয়াল করো, এটা তো মুছে গেল, আমি আরেকবার দেখাই। মনে করো এই যে আমাদের মুখ ছিল, হ্যাঁ, এটা ছিল আমাদের মুখ। এই যে এটা হচ্ছে আমাদের তালু। পেছনের এটা তো আমাদের মূর্ধা ছিল, আর সামনের এই অংশটা হচ্ছে আমাদের তালু। তাহলে তালুর সাথে লাগবে, উচ্চারণ করো চ, ছ। দাঁতের সাথে কিন্তু লাগে না, দাঁতের পেছনে তালুর সাথে লাগে। চ, ছ, জ, ঝ, নিয়। উপরে তালুর সাথে লাগে, এই কারণে এটা হচ্ছে তালব্য। আশা করি যে এই ছক সবার ক্লিয়ার। আমি আশা করব এই ছক ছক সবার ক্লিয়ার। এরপরে চলো আমরা পরের অংশে চলে যাই। এরপরে যেটা আছে, যে যেগুলো তোমার জানতেই হবে, যেমন মনে করো এরপরে দেখো অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ, তাহলে অন্তঃস্থ বর্ণ হচ্ছে চারটা। জ, র, ল, ব। এটা তুমি মনে রাখো এইভাবে। মনে রাখো যে রেল, রেলে কাজ করে একটা মানুষ, হ্যাঁ, একটা মানুষ রেলের কাজ করে, মানে রেল লাইনে বা রেলওয়ে স্টেশনে কাজ করে। তো তার জবটাকে কি বলে? তার জবটাকে বলে রেল জব। তার জবটাকে বলবে রেল জব। তো তুমি রেল জব দিয়ে মনে রাখো যে র, ল, জ, ব, রেল জব। এগুলা হচ্ছে অন্তঃস্থ বর্ণ চারটা। আর শীর্ষ বর্ণ বা ঊষ্ম বর্ণ হচ্ছে চারটা। সেটা হচ্ছে যতগুলা স আছে, অর্থাৎ যতগুলা এস আছে, সেগুলা হচ্ছে শীর্ষ বর্ণ। আর এস থাকলে হচ্ছে সেটা দন্ত স হয়, তাই না? আর সাথে হ যোগ করলে মানে এইচ যোগ করলে সেটা হয়ে যাচ্ছে তালব্য এবং মূর্ধন্য ষ। এই কারণে এইচ আছে যেহেতু, এই কারণে হটাও শীর্ষ বর্ণের মধ্যে আসবে, অর্থাৎ এস এইচ। এইগুলা হচ্ছে শীর্ষ বর্ণ। এরপরে পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটা, যেমন অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। এগুলো কিন্তু তুমি এমনিতে বসাইতে পারবে না। মনে করো আমি দিলাম অনুস্বর, অথবা আমি দিলাম বিসর্গ, যদি দিয়ে বলি এটা উচ্চারণ করো, তো এটা দিয়ে আমি বললাম যে এটা উচ্চারণ করো,
তুমি পারবে এটা উচ্চারণ করতে? তুমি হয়তো বলবা যে এটা বিসর্গ, কিন্তু বিসর্গ তো আর এটার উচ্চারণ না, এটা তো বললা। তারপর আমি যদি অনেশ্বর বলি যে এটা উচ্চারণ করো, তুমি বললা অনেশ্বর, কিন্তু সেটা তো তার নাম, উচ্চারণ তুমি করতে পারতেছো না। যে এটা তুমি স্বাধীনভাবে উচ্চারণ করতে পারতেছো না। এখন আমি যদি এটার সাথে লাগাই ঢ, তাহলে তুমি উচ্চারণ করতে পারবা ঢং। যদি লাগাই দিই তাহলে উচ্চারণ করতে পারবা ঢং। তো একা বসলে তুমি উচ্চারণ করতে পারতেছো না। এগুলাকে বলা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। আর তারণজাত বর্ণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডয় শূন্য র আর একটা ঢয় শূন্য র। অর্থাৎ তুমি এখানে দেখো তোমার প্রশ্নের মধ্যে উত্তর আছে তারণ র আছে না, ডয় শূন্য র, এটাই হচ্ছে ডয় শূন্য র। আর তার সাথে আরেকটা ঢয় শূন্য র, এই দুইটা হচ্ছে তারণজাত বর্ণ। এরপর আসো কম্পনজাত বর্ণ একটি, সেটা হচ্ছে র। তুমি র উচ্চারণ করো, দেখো তোমার জিহ্বাটা কাঁপে। র উচ্চারণ করলে দেখবা তোমার জিহ্বাটা কাঁপতেছে, অর্থাৎ এটা কম্পনজাত বর্ণ। কারণ র এটা উচ্চারণ করলে কিন্তু জিহ্বা কাঁপে। আর মনে রাখো যে পার্শ্বিক বর্ণ একটি, সেটা হচ্ছে ল। মনে রাখো পাল দিয়ে, মনে রাখো পাল, পাতে পার্শ্বিক, পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। এরপর আসো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। আমরা যেমন স্বরবর্ণ কি, আমাদের স্বরবর্ণ মনে করো স্বরেয়া, আমরা স্বরেয়াকে যে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করি এইভাবে, সেটাকে আমরা বলি আকার। কি বলি? আকার। তারপর রুস্যু, রস্যকে আমরা এভাবে দিয়ে বলি রুস্যু কার। তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, যেটা হচ্ছে 10টা। আমাদের স্বরবর্ণ কিন্তু আছে হচ্ছে 11টা। হ্যাঁ, স্বরবর্ণ যদি বলি স্বর, স্বরেয়া, রস্বই দীর্ঘ রি, এ ওই ও ও, প্রত্যেকটারই কি কার আছে। তুমি স্বরেয়া দিয়ে আকার, এ দিয়ে একার, রস্বই দিয়ে ইকার, দীর্ঘই দিয়ে দীর্ঘইকার, প্রত্যেকটার কার পাবা, শুধু একটার কার পাবা না। সেটা কোনটা? সেটা হচ্ছে স্বরে ও। স্বরেও দিয়ে কোনো কার নাই। অন্যান্য সকল স্বরবর্ণের কার আছে, কিন্তু স্বরেও দিয়ে কার নাই। এই কারণে স্বরবর্ণ, হ্যাঁ স্বরবর্ণ আছে আমাদের 11টা। আমি যদি বলি স্বরবর্ণ কয়টা, তাইলে হবে 11টা। এখন এই 11টার মধ্যে যেহেতু এই স্বরের কোনো কার নাই, তাহলে বাকি থাকে কয়টা? 10টা। বাকি থাকে 10টা। এই 10টাই হচ্ছে কার। এই 10টাই হচ্ছে কার, অর্থাৎ কার কয়টি? 10টি। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু বোর্ডটা ক্লিন করে নিই, না হলে নেক্সট পড়া বোঝাতে গিয়ে জায়গা হয় না লেখার। এরপর চলো আমরা দেখি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ঠিক যেমন আমরা স্বরবর্ণের ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপ দেখলাম, ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। যেমন আমরা ম ফালা দিই, জ ফালা দিই, র ফালা দিই, ল ফালা দিই, এইসব হচ্ছে ফলা। তাহলে ফলা হয় কয়টি? 6টি। ফলা হচ্ছে 6টি। এরপরে আসো দ্বিস্বর বা যুগ্মস্বর হচ্ছে 2টি, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ওই। এই ওইকে বলা যায় স্বরেয় যোগ রস্বই। স্বরেয় যোগ রস্বই, ওই। তুমি উচ্চারণ করো। আমি যদি লিখি, মনে করো আমি যদি লিখি স্বরেয়, স্বরেয় যোগ রস্বই, এটা যদি আমি উচ্চারণ করি তাহলে আমি কি উচ্চারণ করব? ওই উচ্চারণ করব না? ওই। যদি আমি এটা উচ্চারণ করি তাহলে কিন্তু আমি উচ্চারণ করবো ওই। তাহলে আমরা ওই না লিখে আমরা শর্টকাট সুন্দর করে লিখবো ওই। তারপর মনে করো আমি লিখলাম ও রস্বই, কি বলবো? ওই। কিন্তু এটা না বলে আমরা বলবো হচ্ছে, আচ্ছা এটা না, ওই না, এটা হচ্ছে অ, এটা হচ্ছে অ যোগ রস্য, আমরা বলি ও। কিন্তু এইভাবে ও না বলে আমরা বলবো হচ্ছে ও, অর্থাৎ ও একেবারে বলবো। আর এভাবে বললে এটা ভেঙে বলা হয়। তো এই যে দুইটা বর্ণ, দেখো দুইটা বর্ণ, একটা হচ্ছে স্বরেও আর একটা হচ্ছে রস্বই। এই দুইটা বর্ণ মিলে যে একটা বর্ণ তৈরি হইলো না, এটাকে বলা হয় হচ্ছে যৌগিক স্বর। কি বলে? যৌগিক স্বর। এই যৌগিক স্বর, এটা হচ্ছে যৌগিক স্বর। আচ্ছা, এরপরে দেখো বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। আচ্ছা ওয়েট। আচ্ছা, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। আমাদের বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। এবার 25টি কিভাবে হয় খেয়াল করো।
আমাদের বাংলা ভাষায় স্বরধ্বনি হচ্ছে 25টি। কিভাবে হয়? আমাদের স্বরধ্বনি কত? স্বরধ্বনি হচ্ছে 11টি। আমাদের স্বরধ্বনি 11টি। এই 11টি স্বরধ্বনি একটি আরেকটির সাথে যুক্ত হয়ে 25টি যৌগিক স্বরধ্বনি সৃষ্টি করে। যেমন মনে করো তুমি স্বরেয়া যোগ রস্বই হবে আই, স্বরেয় যোগ ঋষি হবে ওই। এভাবে একটা আরেকটার সাথে প্রত্যেকটা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে টোটাল 25টি যৌগিক স্বরধ্বনি তৈরি করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যৌগিক স্বরধ্বনি নিয়ে কিন্তু এর আগেও আমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো তখন দেখবো যৌগিক স্বরধ্বনি নিয়ে এর আগেও কিছু প্রশ্ন এসেছে। সো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি। আমি হলুদ হাইলাইটার দিয়ে মার্ক করে দিলাম, সবাই এটা মনে রাখবা। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি 25টি। এরপর দেখো এরপরে যেটা আছে তোমরা চাইলে এই কয়েকটা, হ্যাঁ, এই কয়েকটা স্কিপ করতে পারো। আমি কাটা দিয়ে দিলাম, তোমরা এই কয়েকটা স্কিপ করে দিতে পারো। আর আমি যেটা দিলাম যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি 25টি, কোনো কিছু মনে রাখো আর না রাখো এই লাইনটা কিন্তু মনে রাখতেই হবে, কারণ আমার মনে হচ্ছে যে এই লাইনটা এবার আসতে পারে। তো চলো আমরা যখন কোশ্চেন সলভ করবো তখনই বুঝবো যে যৌগিক স্বরধ্বনি কেন গুরুত্বপূর্ণ। এখানে আছে র, অর্থাৎ ঢয়ে শূন্য র। এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় কোনটি? অঘোষ, মহাপ্রাণ, দন্তমূলীয়, তারণজাত ধ্বনি। খেয়াল করো, আমরা কিন্তু আগে থেকেই জানি যে র। তারণজাত ধ্বনি কোনটা? ডয়ে শূন্য র, আর একটা হচ্ছে ঢয়ে শূন্য র। তাহলে তারণজাত এখানে সবগুলোর মধ্যেই আছে। তাহলে তারণজাত দেখলে হবে না, তারণজাত সবগুলোর মধ্যে আছে। তাহলে আমরা পরেরটা দেখি। একটা দিচ্ছে দন্তমূলীয়, আরেকটাও দন্তমূলীয়, আরেকটা দিচ্ছে জিহ্বামূলীয়, আর এটা দিচ্ছে দন্তমূলীয়। তাহলে আমরা উচ্চারণ করি র, ঢয় শূন্য র। এটা কিন্তু দাঁতের সাথে লাগে, এটা কিন্তু উচ্চারণের সময় দাঁতের সাথে লাগবে। ঢয় শূন্য র, আমরা দাঁতের সাথে জিহ্বাটা লাগাচ্ছি, ঢয় শূন্য র। এই কারণে এটা হবে দন্ত মূলীয়। এরপরে আসো মহাপ্রাণ। তুমি এটাও খেয়াল করো, এখানে একটা মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, মহাপ্রাণ। তাহলে এটা মহাপ্রাণ কেন হবে? কারণ ঢয় শূন্য র, এখানে কিন্তু অনেকটাই নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, নিঃশ্বাস কিন্তু অনেকটাই বেরিয়ে যাচ্ছে, এই কারণে এটা হবে মহাপ্রাণ। এখন অঘোষ হবে নাকি ঘোষ হবে সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো আমাদের এই ছকটা, এই ছকে হচ্ছে নাই, কিন্তু তুমি যদি এমনিতেও খেয়াল করো যে অঘোষ, হ্যাঁ, এই প্রথমটাতে অর্থাৎ প্রথম গুলার মধ্যে থাকলে কিন্তু সেটা অঘোষ হয়, আর পরেরটা কিন্তু ঘোষ হয়। হ্যাঁ, প্রথম দুইটার মধ্যে থাকলে হচ্ছে অঘোষ হয়, পরের গুলাতে হচ্ছে ঘোষ হয়। তাহলে যেইটা শেষের দিকে থাকবে সেটা কিন্তু ঘোষ হবে, যেটা প্রথম দিকে থাকবে সেগুলো হচ্ছে অঘোষ হবে। তো রটা প্রথম দিকে থাকে এই কারণে এটা হচ্ছে অঘোষ। ঠিক আছে, এরপরে খেয়াল করো। আর আরেকটা জিনিস দেখলে কিন্তু তুমি বুঝতেছো, খেয়াল করো, হ্যাঁ, ভালোভাবে খেয়াল করো। তুমি কিন্তু, দাঁড়াও আমি আরেকবার দেখাই এটা শুরু থেকে। তুমি কিন্তু বুঝতেছো যেটা তারণ জাত, কারণ রয় শূন্য র আর ঢয় শূন্য র এই দুটো হচ্ছে তারণ জাত। তাহলে তারণ জাত সবগুলাতে আছে, অর্থাৎ তারণ জাত হবে ঠিক। এখন ঢয় শূন্য র, র, এটা কিন্তু দন্তমূলীয়। খেয়াল করো, জিহ্বামূলীয় বলে কিন্তু কোনো শব্দ বা উচ্চারণের জায়গা নাই। জিহ্বামূলীয় বলে কিন্তু কোনো উচ্চারণের জায়গা নাই। এই যে আমাদের যে উচ্চারণের স্থানগুলা একটু আগে যে পড়াইলাম, এই যে উচ্চারণের স্থান, এখানে কিন্তু জিহ্বামূলীয় বলতে কোনো উচ্চারণের স্থান নাই। তাহলে জিহ্বা কিন্তু কাটা, জিহ্বা কিন্তু কাটা, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। এরপরে আসো মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, মহাপ্রাণ। আমরা জানি র, এটা উচ্চারণ করতে কিন্তু এটা উচ্চারণ করতে যদি ডয় শূন্য র হইতো তাহলে হয়তো অল্প প্রাণ হইতো, কিন্তু ঢয়ে শূন্য র, এখানে কিন্তু আমরা এইচ ব্যবহার করব। এই কারণে এটা হয়ে যাচ্ছে মহাপ্রাণ। এখানে কিন্তু অনেক বেশি নিঃশ্বাস বের হচ্ছে মহাপ্রাণ। ঢয় শূন্য র, এই মানে তুমি যদি র বাদ দাও, তুমি এমনিতে বলো যে ড, ড আমরা উচ্চারণ করি কি ডি দিয়ে। হুম, ড আমরা উচ্চারণ করব ডি দিয়ে। এখন যদি আসে ঢ, তাহলে এটার সাথে কিন্তু ডি এইচ, আমি কিন্তু বলছি যে এখানে আমরা ইংলিশের এইচটা ব্যবহার করব, সেটাই হয়ে যাবে মহাপ্রাণ। সেটা কি হবে? মহাপ্রাণ। তাহলে এখানে অল্প প্রাণ কাটা গেল, অর্থাৎ বি নাম্বার অপশনও কাটা গেল, সি নাম্বার অপশনও কাটা গেল। এখন বাকি আছে এ অপশন এবং ডি অপশন। এখন খেয়াল করো, এখন হচ্ছে তোমার অঘোষ নাকি ঘোষ, এই দুইটার মধ্যে দ্বন্দ্ব। এখন তিনটার মধ্যেই হচ্ছে তোমার ঘোষ আছে। তাহলে এটা কিভাবে হয়?
একটার মধ্যে আছে অঘোষ, অর্থাৎ এইটাই অ্যান্সার। তো এইভাবে একটু বুঝে বুঝে হইলেও মানে উত্তর করা যায়। ঠিক আছে, যে বাকিগুলাতে যেহেতু ঘোষ দিয়ে রাখছে তাহলে প্রথমটা অঘোষ, অর্থাৎ এটাই অ্যান্সার। তো এরপরে দেখো, একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বর। এটা কিন্তু এই যে একটু আগে দেখালাম যৌগিক স্বর পরীক্ষাতে আসছিল, ঠিক আছে, এই কারণে বলছে যৌগিক স্বর কতটি, 25টি। এটা মনে রাখবা। এরপর আছে ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে কি বলা হয়? ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে মাত্রা বলা হয়। এটা আসছিল জিএসটি বি তে, অর্থাৎ আর্টসে। এটা একটু দেখে রাখতে পারো, এমনিতে আর্টসে আসছে তো, এরপর একটু দেখে রাখতে পারো। এরপর দেখো জিএসটি এ তে আবার ওইটাই আসছে যে একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে। আমার মনে হয় যে এখানে একটু কোশ্চেন ভুল দিচ্ছে নেটওয়ার্ক বইতে, কারণ এখানে প্রশ্নের সাথে অপশনের মিল নাই। এখানে কি বলে, হবে হচ্ছে স্বর, যৌগিক স্বর বলে, কি বলে, যৌগিক স্বর বলে। আর এখানে উত্তরটা দিচ্ছে এ এবং ও। আমার মনে হয় যে এখানে একটু 4 নম্বর কোশ্চেনটার উত্তর মানে প্রশ্ন ভুল আছে। প্রশ্নটা যদি ঠিক থাকতো তাহলে আমি উত্তর করে দিতে পারতাম। তাহলে দেখো তোমাদের মেইন টপিক কিন্তু পড়তেছে দুইটা। আমি যতগুলা পড়াইলাম তার মধ্যে থেকে তোমার পড়তে হবে দুইটা জিনিস। একটা কি জিনিস পড়তে হবে, একটা হচ্ছে এই যে ছক, এই যে ছক, অর্থাৎ এই ছকটা তোমাদের পড়তে হবে, এই সম্পূর্ণ ছকটা। এই সম্পূর্ণ ছকটা তোমাদেরকে পড়তে হবে। আর একটা যে জিনিস পড়তে হবে, এই যে এখান থেকে এইটুক অংশ, এইখান থেকে এই এইটুক অংশ তোমাদেরকে পড়তে হবে। তো আমি অনেকটাই পড়া কমাই দিচ্ছি, আর এখান থেকে প্রথমে যে কয়েকটু দাগে দিলাম ওইটুকু, এটুকু পড়লে তুমি ব্যাকরণ থেকে একটা এমসিকিউ আসলে তুমি একটা এমসিকিউ উত্তর করতে পারবা। তাহলে একটা এমসিকিউ এর জন্য আমাদের আজকের এই ক্লাসটা ছিল। এরপরে আমি ব্যাকরণে 15টা টপিক, ওই 15টা টপিক থেকে এমসিকিউ আসে, ওই 15টা টপিকের 15টা ক্লাস ইনশাল্লাহ খুব দ্রুত আপলোড করে দিব। তো আজকের ক্লাসটা সবাই করো, আর সমাসের ক্লাসটা কিছুদিন আগে আপলোড করা হয়েছে, সমাসের ক্লাসটাও করে নিবা। আর বাকি যে টপিক গুলো আছে উপসর্গ প্রত্যয়, সেগুলো আমি খুব দ্রুতই আপলোড করে দিব। আর সমাসের পার্ট 2 খুব দ্রুত আসবে। এর জন্য সমাস পার্ট 1 এর ক্লাসটা সবাই দেখবা। মিনিমাম 200+ ভিউ যদি হয় তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাস আপলোড দিব, আর যদি দেখি যে কেউ দেখছে না তাহলে কিন্তু আমি ক্লাস আপলোড দিব না। এই কারণে নিজে দেখো আর নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।